এই রাগে জিতে হৃদ মায়ার কোনো ফোন কল রিসিভ করে না, আর না কল ব্যাক করে। বরং হৃদ ইচ্ছে করেই মায়াকে ইগনোর করে। হৃদ শুরু থেকেই মায়ের সাথে সম্পর্কে জড়াতে চায়নি, বরং তার অজানা বউ সম্পর্কে প্রথমে জানার কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু হঠাৎ করে মায়াকে প্রথম দেখে সে সন্দেহের বশে অজানা বউয়ের খোঁজ করল। তারপর বউয়ের হদিস না পাওয়ায় হৃদ এক প্রকার জেদ নিয়ে বউকে খুঁজে বেড়ায়। খুঁজে খুঁজে যখন হৃদ দিশেহারা হয়ে উঠেছিল বউকে না পেয়ে, তখন হৃদের মনে অচেনা বউয়ের প্রতি অস্থির টান আর প্রচুর ইন্টারেস্ট জন্ম নিল। তারপর সেই ইন্টারেস্ট থেকে আজ এই পর্যন্ত এসে দাঁড়ালো। অবশেষে বউকে খুঁজে পেল। কোনো এক অজানা অধিকার নিয়ে বউকে খুঁজে পাওয়ার প্রথম দিনই থাপ্পড় মেরে বসলো রাগে। তারপর হৃদ কেমন কেমন করে যেন বইয়ের প্রতি নজর রাখতে শুরু করলো। বইয়ের চারপাশটা তার হাতের মুঠোয় রাখলো। তবে তখনও হৃদ বউকে নিয়ে শিওর ছিল না তারা ভবিষ্যতে একত্রে হবে কিনা, বা আদৌ সে এই লুকায়িত সম্পর্কটার সাথে জড়াতে চায় কিনা। কিন্তু যবে থেকে বুঝতে পারলো বউ তার জন্য দিশেহারা অস্থির পাগল হয়ে আছে, তারই খোঁজে, তবে থেকে হৃদের দৃষ্টি বদলায়। বউ তাকে না দেখে না জেনেই ভালোবাসে। সে খারাপ কোনো মানুষ হতে পারত, এমনটা জেনেও তার সাথে সংসার করতে চাওয়ার মনোভাবটা হৃদকে খুবই আকৃষ্ট করেছে। এই যে তার বউ তাকে খুঁজে পাওয়ার জন্য দিশেহারা হয়ে আছে, এটা হৃদকে প্রচুর মানসিক শান্তি দেয়। ভাবে তার বউ তাকে ভালোবাসে, আর বউয়ের এই ভালোবাসাটা অনুভব করতে গিয়ে কিভাবে যেন হৃদ বউয়ের মায়ায় পা পিছলে পড়ে যায়, একেবারে নাম মুখ ডুবিয়ে। সেই মায়া কাটিয়ে উঠার সাধ্য আর হৃদের নেই। হৃদ অনুভব করতে পারে তার বউয়ের প্রতি টানটা দিন দিন বেড়েই চলেছে। তার মনে হচ্ছে সে খুব শীঘ্রই এই বউয়ের জন্য পাগল টাগল হয়ে যাবে। এখন তার এমন একটা অবস্থা হয়েছে যে তার বউ যাই করুক না কেন সবই তার ভালো লাগে। মনে হয় তার সাথে এমন আধা পাগলা বউটাকেই মানায়। জীবনে এন্টারটেনমেন্টের জন্য হলেও এমন একটা আধা পাগলা বউ থাকা জরুরি। এই যে তার বউ তাকে এত আগ্রহ নিয়ে দিনে দিনে অবসেশন জেদ্দি পাগল বানাচ্ছে, আর সে দুর্বল হার্টে পরিণত হয়ে পাগল হচ্ছে। এখন যদি শুনতে হয় তার বউয়ের ভালোবাসা মূলত তার জন্য নয়, তাহলে কেমনটা লাগে? কোনো স্বাভাবিক ব্যক্তি কি স্বাভাবিক থাকতে পারবে? অস্বাভাবিকের ন্যায় মাথা গরম হয়ে যাবে না? হৃদের অবস্থাও সেম। সে পারছে বউকে থাপড়িয়ে লাল করে দিতে। বেয়াদব বউ একটা কপালে জুটেছে তার। এই বউয়ের জন্য সারাক্ষণ হৃদের মন মেজাজ গরম হয়ে থাকে। সে এমনি রাগী রকচটা মানুষ, অল্পতে রেগে যাওয়ার ব্যামো আছে। সেখানে বউটার জন্য মাথাটা তার আরও গরম হয়ে থাকে আজকাল। মনস্তাত্ত্বিক চিন্তাভাবনায় হৃদ ফুস করে নিঃশ্বাস ফেলল। অফিস কক্ষে থাই গ্লাস ভেদ করে তাকালো ব্যস্ত শহরের দিকে। বউটার জন্য কেমন মন পুড়ছে তার, কিন্তু তারপরেও সে নিরুপায়। সে বউকে নিচ থেকে ধরা দেবে না বলে জিদ ধরে বসে আছে, আর সে জেদি এখন মন পুড়ছে। হৃদ হাতে হাতে ল্যাপটপের শাটার টেনে বন্ধ করলো। কিছুই ভালো লাগছে না বলে হৃদ উঠে দাঁড়াতে গিয়ে টেবিলের উপর রাখা অবহেলিত আধুনিক ফোনটা তখনই ভাইব্রেট করে উঠল। হৃদ উঠে দাঁড়াতে দাঁড়াতে সেদিকে তাকালো। চোখে ভাসমান হলো বেয়াদব বউ নামটি। হৃদ কলটা রিসিভ করলো না, বরং অবহেলিতভাবেই ফোনটা জায়গায় পড়ে থাকলো। সে আপাতত বউয়ের ফোন রিসিভ করবে না বলে জেদ করে আছে। যেভাবে হৃদের মনটা পড়ছে ঠিক সেভাবে বউকেও তার দহনে পুড়াবে বলে স্থির করলো। হৃদ ফোন রিসিভ না করে মায়া উদাস মনে কান থেকে ফোন নামিয়ে টেবিলের উপর রাখলো। হতাশার ভারী নিঃশ্বাস ফেলে আবারও কল দিতে চাইলে পাশ থেকে বাধা দিল জুই। রাগান্বিত গলায় বলল, তুই এত আত্মসম্মানবোধ ছাড়া কিভাবে হলি ঋতু? একটা মানুষ তোর ফোন রিসিভ করে না, তারপরও বেয়ামি করে রোজ রোজ কেন কল দিস তুই? তোর লজ্জা থাকা উচিত। কলেজ ক্যান্টিনে দ্বিতলায় কোনার টেবিলে গোল হয়ে বসে চার বান্ধবী। মায়া মুখোমুখি জুই বসে কপট রাগ দেখিয়ে কথাগুলো বলল মায়াকে। মায়া জুইয়ের কথার উত্তর দিয়ে দৃঢ় মনে বলল, লজ্জা আত্মসম্মান বোধ দুটোই আছে আমার জুই, কিন্তু তাই বলে সব জায়গায় আত্মসম্মান বোধ দেখাতে নেই। বিশেষ করে একটা সম্পর্ক সুস্থ রাখতে গেলে মাঝে মধ্যে নিজের আত্মসম্মান বোধও খোয়াতে হয়। সব জায়গায় সব কিছু চলে না, বুঝলি? আমার সম্পর্কটাও ঠিক তাই। ভীষণ নড়বড়ে একটা সম্পর্ক, তাই আমার অসুস্থ সম্পর্কটাকে আগে সুস্থ করি, তারপর না হয় আত্মসম্মান বোধটা দেখানো যাবে। শ্রম না করে ভালো ফসলে চিন্তা করা যেমন বোকামি, ঠিক তেমনি একটা সম্পর্কে ভালোবাসা তৈরি না করে তার উপর অভিমান করে আত্মসম্মান বোধ নিয়ে বসে থাকলেও তো ওপাশের মানুষটা কখনো আমার কদর বুঝবে না। আমার কদর বা গুরুত্ব সামনের মানুষটাকে বোঝাতে গেলে আমায় অবশ্যই সেই মানুষটাকে স্পেশাল ফিল করাতে হবে, তবেই না সে আমার জন্য পাগল হবে। এখন দুনিয়াটায় গিভ অ্যান্ড টেকের নিয়মে চলছে জুই। এক হাতে দাও, অন্য হাতে নাও। তো আমায় কিছু পেতে হলে তো অবশ্যই কিছু দিতে হবে, তাই না? আজ আমি তাকে পাত্তা দিচ্ছি, কাল সে আমায় গুরুত্ব দিবে। এটাই তো নিয়ম, তাই না? মায়ের জ্ঞানী জ্ঞানী কথায় বেশ অসন্তুষ্ট হলো জুই। তারপরে ওর রাগ রাগ নিয়ে বলল জুই,
তুই এত পাত্তা দেওয়ার পরও যদি ওই লোকটা থেকে গুরুত্ব না পাস তাহলে কি করবি তুই তখন? মায়া উত্তর আসলো একইভাবে দৃঢ়তা দেখিয়ে বলল, সে আমায় গুরুত্ব দেয় জুই, আর দেয় বলেই তো সে আজ পর্যন্ত আমার কলটা কখনো কেটে দেয়নি, আর না আমার নাম্বারটা দেখে ব্লক লিস্টে ফেলেছে। আমার কি মনে হয় জানিস জুই, লোকটা কোনো একটা কারণে হয়তো আমার উপর রাগ করে আছে, আর সেই রাগ নিয়ে হয়তো আমার সাথে কথা বলতে চাইছে না। হতে পারে আমার প্রথম দিনের ব্যবহারে লোকটা অসন্তুষ্ট, আমার উচিত হয়নি তার সাথে ওভাবে রেগে কথা বলা। মায়ের কথা এবারও জুই অসন্তুষ্ট গলা ছেড়ে বলল, তোর কাছে আদৌ তোর জামাইয়ের কোনো দোষ পাওয়া যাবে বলে তো মনে হয় না। তোর জামাই তো নিষ্পাপ মানুষ। মায়া ফোন চালাতে চালাতে ছোট করে সম্মতি দিল। হুম। জুই নাক মুখ কুচকে বলল, জামাই পাগলি। জুয়ের অসন্তুষ্ট গলা কথাটা বলল। মায়া শুনেও না শোনার মতো বসে রইল ফোনে চোখ দিয়ে। হাতের টাচে আবারও কল লাগালো হৃদকে, কিন্তু এর মাঝে ফোন কেটে শ্রেয়া মায়ার কল কেটে দিয়ে হড়বড় করে বলতে লাগলো, মায়া, একটা কাজ করলে কেমন হয়? তোর জামাই কেমন লোক তার চরিত্রের একটা পরীক্ষা করে দেখ আগে। তুই তো তাকে ভালোবাসিস, তাই না? তোর জানা উচিত লোকটার চরিত্র কেমন। তাছাড়া লোকটা তোর কল রিসিভ করে না, হয়তো পরিচিত নাম্বার দেখে। তুই একটা অপরিচিত নাম্বার থেকে লোকটাকে কল করে দেখ, রিসিভ করে কিনা, অথবা অপরিচিত মেয়েদের সাথে সে কেমন স্বভাব রেখে কথা বলে। এই নিয়ে একটা পরীক্ষা তো করাই যায়, তাই না? মায়া সরল চোখে তাকালো শ্রেয়ার দিকে। কথাটা মন্দ বললেনি শ্রেয়া। একটা পরীক্ষা তো মায়া করতেই পারে, জামাইয়ের চরিত্র পরীক্ষা করতে, তাই না? মায়ের নম্বরটা দিয়ে তো একাধিকবার কথা বলেছিল ওরা, সেজন্য হয়তো লোকটা মায়ের নম্বর চিনতে পেরে এখন রিসিভ করে না। তাই মায়া শ্রেয়ার কথাটা এই মুহূর্তে বেশ যুক্তিসঙ্গত মনে হলো। কিন্তু কথা হলো কার ফোন দিয়ে কল করবে। এই কথাটা জানাতেই নাদিয়া তখনই নিজের ব্যাগ থেকে মোটামুটি দামি একটা ফোন বের করে দিল মায়াকে। মায়া সেটা সহজভাবেই গ্রহণ করলো। নাদিয়া বেশ ভালো পরিবারের মেয়ে, অনেক টাকা পয়সা আছে নাদিয়ার বাবার। সেক্ষেত্রে নাদিয়ার হাতে একটা দামি ফোন থাকা অস্বাভাবিক কিছু না। মায়ার হৃদের মুখস্থ নাম্বারটা হাতে হাতে নাদিয়ার ফোনে টাইপিং করে হৃদকে কল লাগালো। মায়া বেশ দৃঢ় ছিল হৃদ এই অপরিচিত নাম্বারটা দেখে কলটা রিসিভ করবে না, কিন্তু হৃদ মায়া দৃঢ়তা ব্যঞ্জক করে কয়েক সেকেন্ডের মধ্যেই কলটা রিসিভ করে ফেললো। এতে মায়া হতাশ হলো। মায়া ভারী হতাশায় ডুবে গিয়ে বলল, হ্যালো বাবু, কে? আমি তোমার বাচ্চার মা। মায়াকে ফের হতাশায় ডুবিয়ে দিয়ে হৃদ উৎফুল্লতা দেখিয়ে কথা মিলিয়ে বলল, হ্যাঁ বাবু বলো। আই মিস ইউ। আই মিস ইউ টু বাবু। মায়া উদাস গলায় বলল, আমার বাবু কি করে? তোমার বাবু তার বাবুর আম্মুকে বসে বসে মিস করে যান। তাহলে আজকে বাসায় তাড়াতাড়ি চলে এসো, আমি অপেক্ষা করছি। বাবু আর একটু পরেই চলে আসবো। আমার বাবুটা ডেকেছে আর আমি না আসতে পারি বলো? আজকে রাতে খেলা হবে জান, তুমি আর আমি। মায়া লজ্জা থমথমে খেয়ে বসলো। লোকটা এমন উল্টাপাল্টা কথা বলবে সেটা ধারণাতে ছিল না মায়ার। মায়া থমথমে খেয়ে চোখ তুলে তাকালো মুখোমুখি বসা জুই, শ্রেয়া আর নাদিয়ার দিকে। সবাই উৎসুক হয়ে ওদের কথা শুনছে আগ্রহ নিয়ে। ফোনটা লাউড স্পিকারে দেওয়া। মায়া এক পলক জুই, নাদিয়া, শ্রেয়াকে দেখে নিয়ে থমথমে গলায় বলল, বাবু। হ্যাঁ বাবু। মায়া আমতা আমতা করে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবু। হৃদের কথা বলার সময় আসিফ তাড়াহুড়ো করে ঢুকেছিল কক্ষে হাতে কিছু ডকুমেন্টস নিয়ে। হৃদকে ভাই ডাকতে হৃদ আসিফকে থামিয়ে দিয়ে বলল, এই ডিস্টার্ব করিস না তো, দেখিস না আমার বাবুর আম্মু ফোন করেছে, ব্যস্ত আছি, তুই বাইরে যা। আসিফ হতবুদ্ধি হয়ে ড্যাব ড্যাব করে হৃদের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে গেল আস্তে করে। মূলত আসিফের মাথায় হৃদের কথার আগামাথা কিছুই ঢুকছে না। এই বাবুর আম্মুটা আবার কে? হৃদ কখন বাবুর জন্ম দিল তাও বুঝলো না। আসিফ বেরিয়ে যেতে হৃদ একই উৎফুল্লতা দেখিয়ে বলল, হ্যাঁ বাবু বলো, বাচ্চারা কি খেয়ে ঘুমাইছে? হ্যাঁ। তা কি খাওয়ালে? মার্কেটে দুধ তো শেষ, আমি তো এখনো এখানেই। তা তুমি কোথা থেকে দুধ খাওয়ালে? হৃদের বেগতিক কথায় মায়া হড়বড় করে কলটা মিউট করলো। লজ্জায় সিটিয়ে জুয়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, আমি আর কথা বলবো না, তুই কথা বলতো জুই। লোকটা কেমন কেমন করে যেন কথা বলে, আমার লজ্জা লাগে। মায়ের কথায় নাক মুখ কুচকে জুই বলল, আমি কেন কথা বলতে যাব? তোর জামাই তুই কথা বল। তাছাড়া এসব বেফাস কথা তুই আগে শুরু করেছিস। তুই কেন আগে আগে বলতে গেলি তুই তার বাচ্চার মা হস? এখন তো সে এসব বলবেই, বাচ্চাদের খোঁজ নেবে না? পাশ থেকে শ্রেয়াও জুয়ের কথায় সম্মতি দিয়ে বলল, ঠিক ঠিক, জুই ঠিক বলেছিস। মায়া, তুই আগে কথা শেষ কর। কলটা বেশিক্ষণ মিউট করে রাখলে লোকটা বুঝে যাবে আমাদের ফোন দিই। শ্রেয়ার কথায় মায়া তখনই কল আনমিউট করে ফের কলটা লাউড স্পিকারে রেখে বলল, জান। হ্যাঁ জান,
কল মিউট করে কোথায় গিয়েছিলে? বাচ্চারা কি কান্নাকাটি করছে? তোমাকে বেশি চালাচ্ছে? তুমি কি তাদের দুধ খাওয়াচ্ছ? হৃদের এমন ভয়ঙ্কর ঠোঁটকাটা কথায় মায়া ভারী লজ্জায় আড়ষ্ট হয়ে বসলো। সাথে এটা ভাবলো মায়ার জামাই লয়াল না, সে ভিন্ন নারীর সাথে এমন ফ্ল্যাটিংই করে বেড়ায়। মায়ের চোখে মুখে লজ্জা চেয়ে কষ্টের ছাপ স্পষ্ট হলো। ভারী হতাশ গলায় বলল, আপনার বাচ্চারা দুষ্টু, একদম আপনার মতোই। না জান, এই ক্রেডিট তুমি নাও। আমার বাচ্চার মার মতনই টি হয়েছে। মায়া যখন হৃদের সাথে কথা পেরে উঠছিল না, তাই অবশেষে হার মেনে বলল, আপনি আমায় চেনেন? কেন চিনব না, কেন চিনব না? তুমি মাত্রই আমার জন্মনা বাবুদের আম্মু, তোকে না চিনলে হবে বলো? মায়া হতাশার মুখ ভার করে চুপ করে রইল। মনটা খারাপ। মায়ার স্বামী অপরিচিত নাম্বারেও মেয়েদের সাথে ফ্ল্যাটিং করে বেড়ায়। এই কষ্ট মায়া কোথায় রাখবে? মায়ের কলিজাটা ভীষণ পুড়ছে, সে আর কথাই বলবে না। মায়াকে হুট করে চুপ হয়ে যেতে দেখে হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ? স্টক খালি? তো এরকম ফাজলামি কি আমার সাথে প্রথম, নাকি লিস্টে আরও আছে? আপনি প্রথম। আর আমিই যেন শেষ হয়, মনে রাখবেন। মায়া চমকে উঠল। তার মানে লোকটা ওকে চিনে এতক্ষণ কথা বলছিল, কিন্তু কিভাবে চিনল? মায়া তো পরিচয় দেয়নি তাহলে। মায়া অধৈর্যের গলায় তখনই জানতে চেয়ে বলল, আপনি আমায় কিভাবে চিনলেন? আমি তো পরিচয় দিইনি। আপনাকে চিনে আমার জন্য কঠিন কিছু না ম্যাডাম, বরং সহজভাবেই চিনে কথা বলছি। তবে ওয়ার্নিং দিচ্ছি, এইরকম ফাজলামো যেন অন্য কোনো ছেলের সাথে না হয়, নয়তো থাপড়িয়ে কাল ফাটিয়ে ফেলবো স্টুপিড। মায়া মিনমিন করে বলল, আপনি খালি বকা দেন, গুরুত্ব দেন না। গুরুত্ব আগে অর্জন করো, তারপর। কল রিসিভ না করলে অর্জন করব কি করে? জানি না। হৃদ একইভাবে উদাস গলায় বলল কথাটা। মায়া হৃদের কথায় কষ্ট পেয়ে বলল, আমার মন পড়ে তো আপনার জন্যই। মায়া যেন হুট করে হৃদের মনে কথাটা বলে ফেলল। মন তো তার ওপরে বইয়ের জন্যে। হৃদ ভোতা মুখে কতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে স্বভাবগতভাবে তেরামি করে বলল, এসব মিথ্যা নাটকের ভাষা আমি বুঝি না, রাখছি। হৃদ কল কাটতেই মায়া ঠোঁট উল্টায়। লোকটা যে তেরা স্বভাবের হবে মায়া এতদিনে বেশ কয়েকবার বুঝতে পেরেছে। আজকে আবার প্রমাণ হলো লোকটা আসলেই তেরা মানুষ। এই লোককে সোজা বানাতে বানাতে মায়া না আবার ব্যাকা হয়ে যায়, আল্লাহ জানে। তখনই নাদিয়া ব্যস্ত গলায় মায়াকে বলল, মায়ু, তোর স্বামী তো অনেক ধুরন্ধর লোক। অপরিচিত নাম্বার থেকেও তোকে কেমন চট করে চিনে ফেললো। কেমন হতাশা ভারী নিঃশ্বাস ফেললো মায়া। এই জামাইয়ের খোঁজ সে ইহজীবনে আর পাবে কিনা আল্লাহ জানে। তারপর দিনগুলো একইভাবে কাটছে। নিখোঁজ স্বামীকে খোঁজ না পাওয়ার উদাসীনতা যেন মায়ের দিন দিন বাড়ছে। হৃদ মায়ের সাথে ফোনে কথা বলে না। ওই একদিনের অপরিচিত ভেবে ফোন আলাপ হয়েছিল, ব্যাস এতটুকুই। তারপর আরও একটা মাস কিভাবে যেন কাটলো। মায়া জুই আরিফের সঙ্গে বাড়িতে এসেছে বড় বোনের বিয়ে উপলক্ষে। ফাহাদ বাবাকে নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছে গোটা এক সপ্তাহ হলো। ফাহাদের বাবা এখন পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি ঠিকঠাক তিনি। ওনার চিকিৎসা এখন বাংলাদেশের ডাক্তারদের আওতায় আছে, ঔষধ চলছে আর কি। মায়ের পরিবারের সবাই গিয়েছিল ফাহাদের বাবাকে দেখতে, মুক্তা যায়নি, আরও যায়নি মায়া আর জুই। ওদের না যাওয়ার পিছনে কারণ ছিল অবশ্য। দুই পরিবারের মানুষজন বসে আলাপ আলোচনা করে মুক্তার ফাহাদের আনুষ্ঠানিক বিয়ের ডেট ফিক্সড করলো। সেজন্যে সামনের শুক্রবার বাদ রেখে পরের শুক্রবারের বিয়ে। মায়াদের বাড়ির মধ্যে হইচই কাণ্ড। মায়া জুই কত খুশি, বোনের বিয়ে বলে কথা। খুশিতে আত্মহারা হয়ে লম্বা লিস্ট বানিয়েছে বিয়েতে কি কি কেনাকাটা করবে তা নিয়ে। মায়ার বাবা খানিকটা চিন্তিত মুখে ছোট মেয়ে মায়ার উল্লাস দেখলেন। তিনি বেশ কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে চিন্তিত। ওনার ছোট ভাই জামাল সাহেবের সঙ্গে এ বিষয়ে কথা বলা হয়েছে। তিনি বড় ভাই শফিকুল ইসলামের উপর দায়ভার চাপিয়ে দিয়েছে যা ভালো হয় তাই করতে। আপাতত শফিকুল ইসলাম তিনি দ্বিধায় ভুগছেন বলে ওনার বড় ছেলে আরিফকে ডেকে পাঠালেন জরুরি তলবে। খাবার টেবিলে সবাই বসে। মায়া জুই খেয়ে দিয়ে আগে চলে গেল রুমে বোনের বিয়ের কেনাকাটার বাজারজাত তালিকা করতে। সেই ফাঁকে খাবার টেবিল খালি পেয়ে মনের কথাগুলো পরিবারের সামনে রাখতে চাইলেন শফিকুল ইসলাম। প্রথমে তিনি ছেলের মনোযোগ আকর্ষণ করতে চেয়ে গলা ছেড়ে বললেন, আরিফ, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। বাবার কথায় খাওয়া থেকে মুখ উঠালো না আরিফ, বরং খেতে খেতে একইভাবে বলল, আমি শুনতে পাচ্ছি বাবা, বলো। শফিকুল ইসলাম এক পলক উপস্থিত সকলের দৃষ্টি পরখ করে নিল। ছোট ভাই জামাল ব্যতীত কেউ ওনার দিকে আপাতত তেমন মনোযোগ নেই। ওনার স্ত্রী ছেলে মেয়েদের বেড়ে খাওয়াচ্ছে, ছোট ভাইয়ের বউ আরিফের পাতে তরকারি তুলে দিচ্ছে। এমত অবস্থায় ওনার কথাগুলো বলা অনুচিত হবে কিনা জানা নেই। তারপরও তিনি গম্ভীর গলায় ভারী আওয়াজে বললেন, মায়ার জন্য চেয়ারম্যান সাহেবের বড় ছেলে বিয়ে প্রস্তাব এসেছে, আমি তাতে মত দিয়েছি। অমনোযোগী চোখগুলো হঠাৎ করে চমকে ওঠে। শফিকুল ইসলামের দিকে তাকালো একত্রে সবাই।
প্রত্যেকের চেহারা দেখে বোঝা যাচ্ছে সবাই বেশ চমকিয়েছে ওনার কথায়। উনি একত্রে এতগুলো মানুষের দৃষ্টিতে পড়ে খানিকটা অপ্রস্তুত হলো। এর মধ্যে আরিফ অসন্তুষ্ট গলায় আওড়ালো, মা এখনো এইসব কিছুর জন্য ছোট বাবা। মাত্রই আমরা মুক্ত বিয়েটা দিচ্ছি, এর মধ্যে মায়ের বিয়ের কথা আসলো কোথা থেকে? তাছাড়া তুমি এইসব বিষয়ের মধ্যেও কিভাবে? মায়ের সবার ছোট, ওর বড় ঝিয়ের বিয়ে নিয়েই তো আমরা এখনো চিন্তা করিনি, সেখানে মায়ের বিয়ের কথা তোমরা কিভাবে চিন্তা করো বলো তো? ছেলের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে শফিকুল ইসলাম ভারী গলায় বলল, চেয়ারম্যান সাহেবের বড় ছেলেকে তোমার অচেনা নয় আরিফ। দেখাশোনা লেখাপড়া বেশ দারুণ ছেলেটা, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আসার ব্যবহারও বেশ অমায়িক। ছেলেটা স্টুডেন্ট ভিসা পেয়ে আমেরিকা যাচ্ছে। ওইখানে পড়াশোনা শেষ করে গ্রিন কার্ড পেয়ে বাংলাদেশে আসতে আরো 5 বছর লাগবে। সেই জন্য ওরা চাচ্ছিল ছেলেকে বিয়ে করিয়ে রাখতে মায়ের সঙ্গে, যাতে ওইখানে কাবিন নামা দেখিয়ে বউর জন্য ভিসা পাওয়া যায়। আরিফ তাতেও তীব্র অমত পোষণ করে বলল, সামান্য একটা বিষয়ের জন্য তুমি মায়ের বিয়ে এক করে দিতে চাচ্ছ বাবা? মা এখনো বেশ ছোট মানুষ, 18 হয়নি। এসব বিয়ে ঝামেলা ওকে এই মুহূর্তে টানলে পড়াশোনা ক্ষতি হবে। আগে পড়াশোনাটা শেষ করুক, ততদিন না হয় ছেলেও পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে ফিরুক, তারপর না হয় বুঝে পরামর্শ করে দুজনে সম্মতি দিতে বিয়েটা দেওয়া যাবে। আরিফের কথায় অনীহা পোষণ করলো জামাল সাহেব ও শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম কিছু বলবে তার আগে জামাল সাহেব আরিফের উদ্দেশ্যে বলে, এরকম ভালো সম্বন্ধ হাতে কাছে পেয়ে ফেরানোটা উচিত হবে না আরিফ। তাছাড়া আমরা এখনই মায়াকে বিয়ে দিয়ে বিদায় করে দিচ্ছি না। চেয়ারম্যান সাহেবের বংশ ভালো, ছেলেটাও ভালো, আমাদের হাতের কাছের ছেলে, কত নম্রভদ্র। তাছাড়া ওরা শুধু চাচ্ছে দুই পরিবারের মধ্যে আকদ করে রাখতে। মায়া এখনই সংসার শুরু করবে না, ছেলে দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে মায়াকে। আমরা কেউ মায়ের খারাপ চাইব না আসিফ। বাপ চাচার কথা একেবারে ফেলে না দিয়ে তুমি কিছুদিন সময় নাও, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলো, ছেলেটাও পরখ করো। তোমার যদি কোনো কিছুতে খারাপ মনে হয় তখন না হয় আমরা সম্বন্ধটা ফিরিয়ে দিব, কিন্তু কোনো যাচাই বাছাই না করে হুট করে বিয়েটা ফিরিয়ে দেওয়া আদৌ ঠিক হবে না। আমি আর ভাই এই বিয়েটা নিয়ে বেশ কয়েক ধরে যাচাই করেছি, খারাপ কিছু চোখে পড়েনি আমাদের। তুমি এই বাড়ির বড় ছেলে, এবার দায়িত্বটা তোমার। তুমি বিয়েটা নিয়ে যাচাই বাছাই করো, মুক্তার বিয়েটা পর্যন্ত অত্যন্ত সময় নাও। মুক্তার বিয়েটা পর না হয় আমাদেরকে জানাও তোমার মতামত কি। তবে আমরা আশা করব আমি ভুল কোনো সিদ্ধান্ত নেবে না। মায়া আমাদের মেয়ে হয়, ওর চিন্তা আমাদেরও আছে। জামাল সাহেবের কথায় আরিফ হ্যাঁ বা না তেমন কিছুই বলেন, শুধু ধীরস্থিরভাবে নিজের খাওয়ায় মনোযোগ দিল। আরিফকে চুপ করে যেতে দেখে জামাল সাহেব বুঝলেন আরিফ ওদের কথায় সম্মতি জানিয়েছে, সেই বিয়েটা নিয়ে ভাববে। উপস্থিত সবাই খাবার টেবিলে নিশ্চুপ হয়ে খেতে লাগলো, কেউ আর আগ বাড়িয়ে কোনো কথা বলল না। শফিকুল ইসলাম খেতে খেতে নীরবতা ভেঙে আবারও গম্ভীর গলায় বলল, তুমি চট্টগ্রামে ফিরে যাচ্ছ কবে? কাল রাতে ট্রেনে ফিরবো বাবা। আবার কবে আসবে? 1 সপ্তাহ পরে ফিরে আসবো, হাতে কাজগুলো শেষ করে চলে আসবো। মায়া আজও যাবে না তোমার সাথে? না বাবা, ওদের নেব না। এখন গিয়ে আবার 1 সপ্তাহ পর ফিরলে সবটা ঝামেলা হয়ে যাবে। ওরা থাক, বিয়ের শপিং টপিং করুক, আমি খুব জলদি ফিরে আসবো। খাবার টেবিলের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সবাই যার যার মতো করে চলে গেল। অথচ মায়া জানলই না ওর অগোচরে ওর বিয়ের তোড়জোড় চলছে বড়দের মধ্যে। আরিফ বাপ চাচার কথা মতো সে চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিমের সঙ্গে দেখা করলো। নাদিমকে আরিফের বেশ ভালোই লাগলো, বেশ আন্তরিক ছেলে, তেমন খারাপ কিছু চোখে পড়েনি। তারপরও আরিফ এই মুহূর্তে তার মতামত দিতে পারল না। ভাবলো আগে মুক্তার বিয়েটা শেষ করুক, তারপর না হয় সেই বিয়েটা নিয়ে চিন্তা করবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।